আসসালামু আলাইকুম। আমি অষ্টাদশী। আপনাদের সামনে উপস্থাপন করছি ফাবিহা বুশরা নিমো আপুর লেখা এক মুঠো কাচের চুড়ি উপন্যাসের দ্বিতীয় পর্ব। দীর্ঘ 2 বছর পরে নিজের দেশে পা রাখল ইফাত। ঘড়ির কাঁটায় রাত 2টা বাজে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 4টা বেজে যাবে। নিজের জিনিসগুলো নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসলো ইফাত। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে গাড়ির দেখা মিলল। গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে ইফাত। এখন বাসার ভেতরে প্রবেশ করবে কিভাবে? বাধ্য হয়ে চৈতালিকে ফোন করলো। 10 বার ফোন করার পরে চৈতালি বিরক্ত হয়ে ফোন তুলল। এখন ঘুমাচ্ছি, সকালে ফোন দেবেন। আমি ভেতরে গেলে তোর ঘুম বের করে দেব, তাড়াতাড়ি দরজা খোল। ইফাতের গলা শুনে ধরফরিয়ে উঠে বসলো চৈতালি। চোখ দুটো ডোলে ড্যাব করে ফোনের দিকে তাকালো। না, ঠিকই তো আছে, তার ভাইয়ের নাম্বারই তো এটা। চৈতালির কোনো সাড়া শব্দ না পেয়ে ইফাত আবার ধমকে উঠল। ভাইয়া, তুমি আমার সাথে মাঝরাতে মজা করছো? আমি তোর ফ্রেন্ড লাগি মাঝরাতে তোর সাথে মজা করব? দরজা খুলবি নাকি আবার চলে যাব? না, আমি আসছি। কল কাটবে না কিন্তু, আমার ভয় লাগে। কথা বলতে বলতে চৈতালি বাহিরে এসে দরজা খুলে দিল। ইফাতকে দেখে চিৎকার দিতে যাবে তখনই ইফাত চৈতালির মুখ চেপে ধরল। আস্তে, এই মাঝরাতে সারের মতো চিৎকার করিস না। চৈতালি নিজের মুখ থেকে ইফাতের হাত সরিয়ে বলল, তুমি আজকে আসবে বলনি তো? কেন? বললে হাতি ঘোড়া নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকতি। অবশ্যই থাকতাম। আম্মুকে ডেকে দিব? কাউকে ডাকা লাগবে না, অনেক দূর থেকে এসেছি, আমার ঘুমের প্রয়োজন। আমি ঘুমাতে গেলাম, একদম আমাকে বিরক্ত করবি না। ব্যাগগুলো ঘরে এনে রাখ। তুমি বাহির থেকে এসেছো, ফ্রেশ না হয়ে ঘুমাবে? আমি তোর মতো মুচি না। শীত আসলে 7 দিন গোসল করিস না। ভাইয়া। ইফাত দৌড়ে নিজের রুমে চলে গেল। ভাইয়া তো রুমে গেল। ভাইয়ের রুমে ভাবি থাকে, দরজা খোলা থাকলেই হয়। কথাগুলো ভাবছিল আর ব্যাগগুলো এক কোণে রাখছিল। ইফাত নিজের রুমের কাছে এসে দেখলো পুরো রুম অন্ধকার। বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে ইফাত। ফোনটা বের করে ফোনের আলো নিয়ে বিছানায় গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। শরীর আর চলছে না, একটু শান্তিতে ঘুমাবে ইফাত। ফোনটা অফ করে দিল, কেউ কল দিয়ে বিরক্ত করতে না পারে। তানহাকে কোলবালিশভাবে কাছে টেনে নিয়ে তানহার শরীরের উপর পা তুলে দিল ইফাত। আমার কোলবালিশ এত নরম হলো কিভাবে? মা কি নতুন করে তুলো ভরে দিল নাকি? অদ্ভুত অনুভূতি হচ্ছে ইফাদের। না, এটা কোলবালিশ হতে পারে না। একটু আগেই শাশুড়ির রুম থেকে এসে ঘুমিয়েছে তানহা। ইদানিং রোকেয়া বেগমের শরীর ভালো যায় না। তানহা নিজের সবটুকু দিয়ে রোকেয়া বেগমের সেবা করে। সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে হয় তানহার। হঠাৎ পেটে শীতল কিছু অনুভব করলো তানহা। ইফাদের হাতের উপর হাত রাখতেই দুজন চমকে উঠল। ইফাত বুঝতে পারলো এটা কোলবালিশ হতেই পারে না। তানহা ইফাদের দিকে ঘুরে বোঝার চেষ্টা করছে এটা কে হতে পারে, চৈতালি নাকি তার শাশুড়ি? কারণ মাঝে মাঝে চৈতালি না হলে তার শাশুড়ি তানহার সাথে ঘুমায়। তানহা অন্ধকারে হাতিয়ে বোঝার চেষ্টা করলো এটা কে। আম্মা বা চৈতালির শরীর এত শক্ত না, তাহলে তাদের শরীর এত শক্ত হলো কিভাবে? ইফাত বালিশের নিচ থেকে ফোন বের করে ফোনের আলো জ্বালিয়ে দিল। দুজনকে দেখে একসাথে জোরে চিৎকার দিয়ে উঠল। চৈতালি সবেমাত্র কম্বলের মধ্যে ঢুকেছে। ইফাদের রুম থেকে চিৎকার শুনে দৌড়ে বাহিরে আসলো। ইফাদের রুমের দিকে যাওয়ার আগে রোকেয়া বেগমের সাথে দেখা হলো চৈতালির। তুই এখানে তানহার সাথে ঘুমাসনি? মেয়েটার কোনো বিপদ হলো না তো আবার? আমি আজকে ভাবির সাথে ঘুমাইনি। ভাবি তোমার রুমে ছিল, তাই নিজের রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম। রোকেয়া বেগম কথা না বাড়িয়ে তানহার রুমের দিকে গেল। রোকেয়া বেগম চলে যেতেই চৈতালির মনে হলো ইফাতও রুমে গেছে। আল্লাহ জানে দুজন কি করছে। তানহা দ্রুত উঠে রুমের আলো জ্বালিয়ে দিল। ইফাত ভ্রুকুচকে তানহার দিকে তাকিয়ে আছে। ইফাত মনে মনে ভাবছে আমার রুমে মেয়ে আসলো কোথা থেকে। কিছুক্ষণ পরে মনে হলো 2 বছর আগে সে বিয়ে করেছিল। ইফাত কিছু মুহূর্তের জন্য থমকে যায়। এত সুন্দর মেয়ের সাথে তার বিয়ে হয়েছে। মেয়েটা চাইলেই চলে যেতে পারতো, না গিয়ে কেন তার জন্য অপেক্ষা করছে? ইফাতকে তাকিয়ে থাকতে দেখে তানহা বলল, আচ্ছা অসভ্য মানুষ তো আপনি, অন্ধকারের মধ্যে মেয়ে মানুষ দেখলেই টেনে ধরতে ইচ্ছা করে। তানহার কথা ইফাত রাগের দৃষ্টিতে তানহার দিকে তাকালো। পরক্ষণে দুষ্টু হেসে বলল, টেনেই তো ধরেছি, বাসর তো আর করি নাই। ঘরে এত সুন্দর বউ আছে জানলে কবে দূরপ্রবাস থেকে চলে আসতাম। কি নির্লজ্জ লোক রে বাবা, 2 বছর পরে আসছে বউয়ের খোঁজ নিতে। আপনি কিভাবে জানলেন আমি আপনার বউ? আপনার তো স্বামী হবার কোনো যোগ্যতা নেই। বিয়ে করে রেখে গেছেন, বউয়ের ভরণ পোষণ খোঁজ খবর কিছু নেননি। বেঁচে আছি নাকি মরে গেছি কখনো জানতে চাননি। 2 বছর পরে নাটক করতে আসছেন। আমি তোমাকে বলেছিলাম আসো আমাকে বিয়ে করো, তুমি কেন আমাকে বিয়ে করতে গেলে? এসব কই থেকে আম্মু ধরে নিয়ে আসছে আল্লাহ জানে। রোকেয়া বেগম দরজার কাছে এসে দুজনের ঝগড়া দেখে থেমে যায়। মুখে আঁচল চেপে হাসছেন। চৈতালি এসে মায়ের পিছনে দাঁড়ায়। ভাইয়া, তোমার ভাগ্য ভালো বুঝছো, ভাবির মতো মেয়ে তোমাকে বিয়ে করেছে।
এখনও তোমার সংসারটাকে আগলে রেখেছে। এত বড় বড় কথা বলছিস, তোর ভাবিকে নিজেই বিয়ে করে নিতি। আমি ছেলে হলে তাই নিতাম। রাত করে ঝগড়া করো না, আম্মু অসুস্থ, চিৎকার করো না। এই মেয়েকে নিয়ে বেরিয়ে যা আমার রুম থেকে। দেখ ইফাত, আমার বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি না যে তুই বলবি তানহাকে অন্য রুমে থাকতে, তানহা অন্য রুমে গিয়ে থাকবে। আমাদের বাসায় 3টাই রুম, এখন তানহা তোর সাথেই থাকবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। চৈতালি চলে আয় বলেই চলে গেলেন রোকেয়া বেগম। চৈতালিও মায়ের পিছে পিছে ছুটে গেল। ইফাত তানহার দিকে তাকালো। দেখুন, সিনেমার মতো আমাকে নিচে ঘুমাতে বলবেন না। আমি নায়িকাদের মতো এত মহান হতে পারবো না। এই শীতের মধ্যে নিচে শুয়ে অসুখ বাঁধাতে পারবো না। আমার শরীর খারাপ। চৈতালি সকালে কলেজ আছে। সকালে উঠে আমাকে রান্না করতে হবে। আমি ঘুমিয়ে গেলাম। একদম বিরক্ত করার চেষ্টা করবেন না, তাহলে মাথার চুল একটাও থাকবে না। একদমই কথাগুলো বলে শুয়ে পড়ল তানহা। ইফাত হতভম্ব হয়ে তানহার দিকে তাকিয়ে আছে। আমার বাড়িতে থেকে আমার সাথে মেয়েটা মেজাজ দেখাচ্ছে। আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কেন? আমি এবার মেয়েটাকে কিছু বলছি না কেন? কথাগুলো গলায় এসে আটকে যাচ্ছে। ইফাত দীর্ঘশ্বাস নিয়ে তানহার পাশে শুয়ে পড়ল। মাঝখানে বালিশ রেখে দু চোখ বন্ধ করলো। এখন ঝগড়া করার সময় নেই। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। একটু ঘুমের প্রয়োজন। কিছুক্ষণের মধ্যে ইফাত ঘুমের দেশে তলিয়ে গেল। ভোরের আজান কানে আসতেই তানহা উঠে বসলো। অজু করে এসে নামাজ পড়ে নিল। রান্নাঘরের দিকে যাচ্ছে তানহা। চৈতালি, রোকেয়া বেগম দুজনেই উঠে পড়েছেন। তানহাকে রান্নাঘরের দিকে যেতে দেখে রোকেয়া বেগম বললেন, তানহা, আজ আমি রান্না করব। ছেলে আমার কতদিন পরে দেশে আসলো, নিজে হাতে রান্না করে খাওয়াতে চাই। আমি আপনাকে সাহায্য করি আম্মা? কোনো সাহায্য লাগবে না, তুমি প্রতিদিন করো। একদিন আমি করলে কোনো ক্ষতি হবে না। তুমি চৈতালির সাথে গল্প করো। আচ্ছা আম্মা, কিছু দরকার পড়লে আমাকে ডাকবেন। বলেই চৈতালির পাশে বসলো। আজকাল মেয়েটাকে বড্ড উদাসীন দেখায়, সারাক্ষণ মনমরা হয়ে থাকে। আমাকে বলবে না কি হয়েছে? আম্মু আছে, জানলে আমাকে জানে মেরে ফেলবে। আচ্ছা, তোমার রুমে যাই চলো। তারপর দুজনে মিলে চৈতালির রুমে আসলো। এখন কি হয়েছে বলো? আমি একজনকে ভালোবাসি। 1 বছর ধরে তার পিছনে ঘুরছি, কিন্তু সে আমাকে পাত্তা দেয় না। সে নাকি এক নারীতে আসক্ত। তার মনের রানী আছে। তার রাজত্ব, তার রানী ছাড়া অন্য রানীর প্রবেশ নিষেধ। এটা কিন্তু ঠিক না চৈতালি। সে অন্য কাউকে ভালোবাসে। তাহলে তুমি কেন এমন ছেলের পিছনে ঘুরবে? দেশে কি ছেলের অভাব পড়েছে? কিন্তু স্যারের রানীর বিয়ে হয়ে গেছে। স্যার আর কতদিন সঙ্গীহীন থাকবে? স্যারের তো বয়স হচ্ছে নাকি? আচ্ছা, স্যারের কি বিয়ে করতে ইচ্ছা করে না? আল্লাহ মেয়ে, করছো কি? তুমি কোন স্যারের প্রেমে পড়লে? আমাদের কলেজে দেখতে মাশাআল্লাহ। তুমি দেখলে তুমি ফিদা হয়ে যাবে। উনি তোমার থেকে বয়সে অনেক বড় হবে চৈতালি। এসবের মধ্যে যাওয়ার দরকার নেই। আমি থাকতে তোমার জীবন নষ্ট হতে দিব না। আর একবার যদি এসব কথা বলেছো, তাহলে আম্মাকে বলে দিব। তুমি না আমার বেস্ট ফ্রেন্ড, তুমি বড়দের মতো কথা বলতে শুরু করে দিলে। দেখো চৈতালি, আমি তোমার ভালো চাই। আজকাল ছেলে পেলে খুব একটা ভালো হয় না। আমি কাউকে বিশ্বাস করি না। রিলেশন করলে তুমি কষ্ট ছাড়া কিছুই পাবে না। তোমার যদি বিয়ে করতে ইচ্ছা হয় আমাকে বলো, আমি আম্মাকেও বলছি। দেখে শুনে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। না, আমি আবির স্যারকে বিয়ে করব। আবির? হ্যাঁ, আবির স্যার নতুন এসেছে আমাদের কলেজে। দেখতে কেমন? অনেক সুন্দর। তোমার দেখে কাজ নেই, তোমার বিয়ে হয়ে গেছে। তোমার যদি ভালো লেগে থাকে, সে যদি তোমাকে গ্রহণ করে, আমাকে বলবে, আমি আম্মাকে জানাবো। একটা কথা মনে রেখো চৈতালি, জীবন কিন্তু একটাই। ভুল মানুষের পাল্লায় পড়ে নিজের সুন্দর জীবনকে নষ্ট করো না। আবির কলেজের দিকে যাচ্ছে। আজকে কি মনে করে বাসায় বাইক রেখে এসেছে। সকালের মিষ্টি রোদ এসে আবিরের শরীরে পড়ছে। এই মিষ্টি রোদটা আবিরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, স্যার, আই লাভ ইউ। আবির দ্রুত পেছন ঘুরে দাঁড়ালো। কাউকে দেখা যাচ্ছে না। আবির বেশ বিরক্ত। তাকে প্রতিদিন এভাবে কেউ আড়াল থেকে বিরক্ত করে। আবিরের মুখে গম্ভীর ভাব। সামনে ঘুরে নিজের গন্তব্যের দিকে যেতে লাগলো আবির। চৈতালি গাছের আড়াল থেকে বেরিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। 1 বছর ধরে এভাবে আবিরকে বিরক্ত করে যাচ্ছে চৈতালি। ভয়ের সামনে আসার সাহস হয় নাই কখনো। কলেজের সময় হয়ে আসছে দেখে দৌড়ে কলেজের মধ্যে প্রবেশ করলো চৈতালি। আবির অফিস রুমে এসে ভাবছে, কে তাকে এভাবে প্রতিদিন বিরক্ত করে। কালকে আমি শেষ দেখেই ছাড়বো। দুপুর 2টোয় ঘুম ভাঙে ইফাদের। উঠে গোসল করে মায়ের কাছে আসলো ইফাদ। রোকেয়া বেগম ডাইনিং রুমে বসে আছেন। নামেই ডাইনিং রুম। ডাইনিং রুমে নেই কোনো ডাইনিং টেবিল। মাটিতে শীতল পাটি বিছিয়ে খেতে বসে সবাই। ইফাদকে দেখে রোকেয়া বেগম বললেন, আয় বাবা, খেতে বস। আজকে আমি নিজ হাতে তোর জন্য রান্না করেছি।
কোথায় আমার তোমার উপর রেগে থাকার কথা? উল্টে তুমি আমার উপর রাগ করে 2 বছর কথা বলনি। এখন তোমার বাসায় আমার থাকাই উচিত না। অনেক বড় কথা বলছিস। তুই আমার ছেলে, তোর উপরে রাগ করার অধিকার আমার আছে। আমি তোর উপরে রাগ করবো না, তাহলে আলালের ছেলে মতিনের উপরে রাগ করব? ইফাত হেসে দিয়ে বলল, না, তুমি আমার আম্মু, তুমি আমার উপর রাগ করবে? কী রান্না করেছে? জলদি খেতে দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। আজকে তোকে একা খেতে দিচ্ছি, কিন্তু কাল থেকে আমাদের সবার সাথে খাবি। এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসি। বলেই রোকেয়া বেগম খাবার বেড়ে ইফাদের সামনে দিল। ইফাত হাত ধুয়ে খেতে বসলো। তোমাদের বাসায় এই নিয়ম কবে থেকে চালু হলো? আগে যে যার মতো খেয়ে নিতে। তানহা আমাদের অভ্যাস বদলে দিয়েছে। একা একা খেতে বসলে তৃপ্তি পাওয়া যায় না, সবাই মিলে একসাথে খাবি, দেখবি অনেক আনন্দের সাথে খেতে পারবি, আর মনে তৃপ্তিও পাবি। তানহা শাশুড়ির জন্য গরম পানি করেছে। রোকেয়া বেগমের ঠান্ডা লাগা একটা ভাব, তাই তানহা রোকেয়া বেগমকে গরম পানি করে দেয়। ইফাত আর চোখে একবার তানহাকে দেখে নিল, তারপর খাবার খেতে মনোযোগ দিল। খাওয়ার সময় কথা বলতে নেই। রোকেয়া বেগমও চুপ হয়ে গেল। ইফাদের অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে। হঠাৎ করে রোকেয়া বেগম বলে উঠলেন, সামনে শুক্রবার ইয়াদের 7 বছরের মৃত্যুবার্ষিকী পূর্ণ হবে। কিছু মাদ্রাসার এতিম ছেলে নিয়ে আসিস, আমি নিজ হাতে রান্না করে ওদের খাওয়াবো। ইফাত খাওয়া বন্ধ করে দিল। নিমেষেই চোখ দুটো লাল হয়ে গেল। খাবার সরিয়ে হাত ধুয়ে ফেলল। রোকেয়া বেগমের হুঁশ আসলো। খাওয়ার সময় ছেলেকে কী কথা বলে ফেললেন। তানহা গ্লাসে করে গরম পানি নিয়ে আসছিল। রোকেয়া বেগমের কথা শুনে দাঁড়িয়েছিল। ইফাতকে উঠে যেতে দেখে ইফাদের হাত ধরে বলল, খাবার ছেড়ে যাবেন না, সম্পূর্ণ খাবার খেয়ে যান। তানহার এই সময় আসাটা আগুনে ঘি ঢালার মতো হয়ে উঠল। ইফাত কষে তানহার গালে থাপ্পড় বসিয়ে দিল। ইফাদের এমন আচরণে তানহা থতমত খেয়ে গেল। তানহা রেগে গরম পানি ইফাদের বুকের মাঝামাঝি ছুঁড়ে মারল। তবু ইফাদের কোনো হুলস্থুল নেই। তানহাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আমি তোমাকে অনুমতি দিয়েছি? আমার উপরে নিজের হুকুম চালাতে চাও? তাহলে এই বাসা থেকে বেরিয়ে গিয়ে নিজের হুকুম জারি করবে। রোকেয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি এই মেয়েকে বাসা থেকে বের করে দাও, বলে দিলাম। এই মেয়ে যেন আমার সামনে না পড়ে। বলে হনহন করে বেরিয়ে গেল ইফাত। রোকেয়া বেগম কান্না করতে করতে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। তানহা ভ্যাবাচেকে খেয়ে দাঁড়িয়ে রইল। সব কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেল। তানহা রুমে এসে গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে। 2টা বছর একটা মানুষকে নিয়ে কত স্বপ্ন দেখলাম, আমার সব স্বপ্ন এক নিমিষেই শেষ করে দিল। কখনো কথা বলবো না। আগে যদি জানতাম খেতে বলার অপরাধে আমাকে মার খেতে হবে, তাহলে পানিটা বেশি করে গরম করে নিয়ে আসতাম, তান্নাকে মারা স্বাদ মিটিয়ে দিতাম। আমি আর থাকবো না এ বাড়িতে, কিন্তু বের হয়ে যাব কোথায় ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল তানহা। দুনিয়ায় তার যাওয়ার কোনো জায়গা নেই। কার কাছে যাবে? সবাই শেয়াল শকুনের মতো ছিঁড়ে খাবে। তাছাড়া চাচির হাতে কত মার খেয়েছি, সেখানে থাকতে পেরেছি, একটা থাপ্পড় খেয়ে থাকতে পারবো না? আমিও তো গরম পানি ঢেলে দিয়েছি, দরকার পড়লে আবার দিব, এত সহজে হার মেনে নিব না। বলেই শাড়ি হাতে নিয়ে গোসল করতে চলে গেল তানহা। চৈতালি বাসায় এসে মন খারাপ করে বসে আছে। কিভাবে স্যারকে নিজের মনের কথা বলবে? স্যার যদি তাকে ফিরিয়ে দেয়? তানহা ভাবি আমাকে সাহায্য করতে পারবে। আজকে বাসাটা এত চুপচাপ লাগছে কেন? চৈতালি মায়ের রুমের দরজা বন্ধ দেখতে পেল। তানহা গোসল করে চুল মুছতে মুছতে আসছিল। চৈতালি তানহাকে দাঁড় করিয়ে বলল, ভাবি, তোমার সাথে আমার কথা আছে, আমাকে সাহায্য করতে হবে তোমার। তার আগে বলো, বাসায় কি হয়েছে? আম্মুর রুম বন্ধ কেন? চৈতালি, এখন ভালো লাগছে না, তুমি পরে আসো। অনেক সকালে উঠেছি, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। বলেই তানহা নিজের রুমের দিকে চলে গেল। চৈতালি অবাক হয়ে তানহার দিকে তাকিয়ে আছে। বাসায় তো কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে জানতে হবে। চৈতালি তার মাকে অনেকবার ডাকলো। মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে নিজের রুমে গেল। সন্ধ্যার আজান কানে আসতেই তানহা ধরফরিয়ে উঠে বসল। সে কি করে এত ঘুমালো? উঠে দ্রুত অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। পুরো বাসা অন্ধকার হয়ে আছে। তানহা নামাজ পড়ে পুরো বাসার আলো জ্বালিয়ে দিল। অন্যদিন এই বাসায় আনন্দে ভরপুর থাকে, আজ পুরো বাসাটা নিস্তব্ধ হয়ে আছে। তানহা গিয়ে রোকেয়া বেগমকে ডাক দিল। রোকেয়া বেগম দরজা খুলে তানহাকে ভিতরে আসতে বলল। তানহা ভিতরে আসতেই রোকেয়া বেগম বললেন, ইফাত বাসায় ফিরেছে? জি না আম্মা, উনি এখনো বাসায় ফিরে নাই। কেন যে খাওয়ার সময় কথাটা বলতে গেলাম। ছেলে তো আমার আজকে আর বাসায় ফিরবে না। দেখি রিয়াদকে ফোন করি, রিয়াদের কাছে গিয়েছে নাকি ইফাত। খোলা আকাশের নিচে বিশাল মাঠের মাঝখানে হাত পা ছড়িয়ে শুয়ে আছে ইফাত। তার পাশেই বসে আছে রিয়াদ। আর কতক্ষণ এভাবে থাকবি?
শিশির পরে ঘাস ভিজে উঠতে শুরু করেছে। চল বাসায় গিয়ে শুয়ে থাকবি। কি হয়েছে, কিছু বলছিস না? আমি আগুনে পুড়ে ঝলসে যাব, তবু ওই নারীর রূপের আগুনে ঝলসে মরবো না। নারী জাতি মানেই বিশ্বাসঘাতক। কি হয়েছে সেটা তো আমাকে বলবি। সবাই কিন্তু এক না, বুঝলি? তুই মনের মধ্যে ভুল নিয়ে ঘুরে বেড়াস। আমি রূপাকে ভালোবেসে বিয়ে করিনি। কই, রূপা তো আমার হাত ছেড়ে চলে যায় নাই। বেকারত্বের সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে। সেজন্য আমার সফলতায় সে এখন আমার স্ত্রী। আমি আজকে একটা মেয়েকে অকারণে মেরেছি। এখন আমার ভীষণ অনুশোচনা হচ্ছে। কি করব বল? সকালে আম্মু ভাইয়ের কথা মনে করিয়ে দিয়েছে, আর মেয়েটা আমার সামনে চলে এসেছিল। আমি রেগে থাপ্পড় মেরেছি। আমি কোনো মেয়েকে সহ্য করতে পারি না। মেয়ে মানুষ দেখলেই আমার রাগ উঠে যায়। প্রতিশোধের নেশায় পাগল হয়ে যাই। তুই একটা ভুল ধারণা মনে পুষে রেখেছিস। আমি ভুল না হলে মেয়েটা তোর স্ত্রী। আমি বলি কি, সময় থাকতে মূল্য দে। হারিয়ে গেলে কেঁদেও আর পাবি না। একটা সময় এসে তুই অনুভব করবি তুইও কাউকে ভালোবাসিস। তাকে ছাড়া তোর দম বন্ধ হয়ে আসছে। তাকে দেখতে না পেলে নিজেকে পাগল পাগল লাগে। দেখিস ভাই, সব কিছু বুঝতে বুঝতে দেরি না হয়ে যায়। রিয়াদের কথা শুনে ইফাত শব্দ করে হেসে উঠল। এই বছরের সেরা জোকস ছিল এটা। ইফাত নাকি ভালোবাসবে, তাও আবার কোনো মেয়েকে। হাসিস না ইফাত। ভালোবাসা এমন এক সুন্দর অনুভূতি যার স্বাদ প্রতিটা মানুষ গ্রহণ করেছে। কেউ বিশ্বাস করে মূল্য পেয়েছে, আর কেউ বিশ্বাস করে ঠকেছে। পৃথিবীতে ভালো মানুষ যেমন আছে, ঠিক তেমনই খারাপ মানুষও আছে। তোর ভাই একটা খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, তাই বলে তুই সবাইকে খারাপ ভাববি, এটা কিন্তু সঠিক নয়। যেদিন কাউকে ভালোবাসবি সেদিন তুই ঠিক থাকতে পারবি না ইফাত, মুহূর্তেই পাগল হয়ে যাবি। সেদিন আমার কথা মনে পড়বে। কেউ চেয়েও পায় না, আর তুই পেয়েও মূল্য দিস না। একটু শান্তির জন্য তোর কাছে আসলাম, এখন দেখি তুইও অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিস। থাক, আমি অন্য রাস্তা দেখি। রাগ করিস না। সরি, আমি আর কোনো কথা বলবো না। এবার আমার বাসায় গিয়ে আমাকে উদ্ধার কর ভাই। দুজন মিলে উঠে দাঁড়ালো। তখনই ইফাদের মায়ের কল আসলো। রিয়াদ ফোন তুলে সালাম দিল। রোকেয়া বেগম সালামের উত্তর নিয়ে বলল, রিয়াদ, ইফাত কি তোর কাছে আছে? হ্যাঁ আন্টি, ইফাত আমার কাছে। কতদিন পরে দেশে আসলো, আজকে কিন্তু ইফাত আমার কাছে থাকবে। আপনি চিন্তা করবেন না। আচ্ছা বাবা, দেখে শুনে রাখিস। ছেলেটাকে আমার একটু বুঝাস, কিছু বুঝতে চায় না। আপনি চিন্তা করবেন না, আমি আছি না। সময় করে একদিন আমাদের বাসায় ঘুরতে আসবেন। আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল রোকেয়া বেগম। পরের দিন সকালবেলা চৈতালি কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আগে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আজকে স্যার নিশ্চয়ই গাড়ি নিয়ে আসবে। চৈতালি স্যার আই লাভ ইউ বলেই দৌড় দিবে। এতক্ষণ হয়ে গেল আবির আসছে না দেখে চৈতালি চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে। শোন রাফি, উচ্চতায় তুই আমার মতো লম্বা, ড্রেসটাও আমার পরেছিস। তুই মাস্ক পরে যাবি, কেউ যেন বুঝতে না পারে। একদম আমার মতো করে হেঁটে যাবি। আমিও দেখবো প্রতিদিন কে আমাকে বিরক্ত করে। বলেই দুজন বেরিয়ে পড়লো। অপেক্ষার অবসান ঘটিয়ে আবির আসলো। চৈতালির মুখে হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণে অবাক হয়ে গেল। আবির তো মাস্ক পরে না, একবার পরীক্ষা করে দেখা যাক। চৈতালি আই লাভ ইউ স্যার বলে উঠল, কিন্তু রাফি তাকালো না। গাছের আড়াল থেকে আওয়াজ পেয়ে আবির পেছনে দিয়ে গাছের আড়ালে গেল। রাফি তাকালো না দেখে চৈতালি আবার বলতে যাবে স্যার, তার আগেই চৈতালির কান ধরে সামনের দিকে ঘোরালো। চৈতালি রেগে কিছু বলতে যাবে, তখনই চৈতালির কথা বন্ধ হয়ে যায়। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। হৃৎপিণ্ডের গতিবেগ ক্রমশ বেড়েই চলেছে। কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যে গাছের আড়ালে দুজন মানুষের মধ্যে পিনপিনে নীরবতা বিরাজমান করছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতালির দিকে তাকিয়ে আছে। চৈতালি দৃষ্টি নত করে দাঁড়িয়ে আছে। কলেজে এসব বেয়াদবি করতে আসো? তোমার বাসার সবাই জানে? তোমার পরিবার তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছে, নাকি স্যারদের বিরক্ত করার জন্য পাঠিয়েছে? আমি আগে থেকেই তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা সঠিক নয়। সেজন্য আমি প্রমাণের অপেক্ষায় ছিলাম। আমি তোমার গার্ডিয়ান ডাকবো। চৈতালি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেলল, স্যার, আমি আপনাকে ভালোবাসি। আপনি যেদিন থেকে আমাদের কলেজে জয়েন করেছেন, তখন থেকে আমি আপনাকে চুপি চুপি দেখতাম। আপনি আমার শিক্ষক, সাথে গুরুজন। সামনাসামনি কিছু বললে আমাকে রিজেক্ট করে দিতেন। আমি সহ্য করতে পারতাম না। আপনাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সবাই আপনাকে নিয়ে কানাকানি করতো। আপনার অসম্মান হোক, সেটা আমি চাই না। তাই কলেজের বাহির থেকে আপনাকে এতদিন বিরক্ত করছি। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না।
আমি অনেক ধৈর্য ধরে আপনার জন্য অপেক্ষা করছি। বাসা থেকে আমাকে অনেকবার বিয়ের চাপ দিয়েছে, কিন্তু আমার মনের পুরোটা জুড়ে আপনি দখল করে বসে আছেন। যে মন জুড়ে আপনার বসবাস, সে মনে অন্য কেউ কিভাবে ঘর বানাবে? আজকে যা বলেছ, দ্বিতীয় দিন যেন আর কখনো এসব কথা না শুনি। এইটুকু বাচ্চা এসব কি বলে? তুমি জানো তোমার আর আমার বয়সের পার্থক্য অনেক। একজন স্টুডেন্ট হয়ে টিচারকে প্রেমের প্রপোজাল দাও, লজ্জা করে না? আমাদের সময় আমরা টিচারদের কত সম্মান করতাম, এসব কল্পনাও করতাম না। আর আজকালকার ছেলে মেয়ে এসব কিছু মনেই করে না। আমার সাথে এসব বেয়াদবি একদম সহ্য করব না। আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। এমন পাগলামি আবার করতে আসলে আমি তোমার গার্ডিয়ান ডাকবো। বলে আবির হনহন করে চলে গেল। আবির চলে যেতেই চৈতালি প্রাণ ভরে শ্বাস নিল। আবিরকে দেখলেই চৈতালির হৃৎপিণ্ডের গতিবেগ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। চৈতালি আবিরের থেকে এমন কিছুই আশা করেছিল। আবির যেমন ছেলে খুব সহজে পড়বে না, এর জন্য চৈতালিকে অনেক কাঠ কয়লা পোড়াতে হবে। চৈতালি ক্লাস করে বের হয়েছে, তখনই আবির অন্য রুম থেকে বেরিয়ে অফিস রুমের দিকে যাচ্ছিল। চৈতালি দ্রুত পায়ে হেঁটে আবিরের কাছে গেল। স্যার, একটা কথা ছিল। কি কথা? জলদি বলো, আমার ক্লাসে যেতে হবে। আপনি আমাদের ক্লাস নেন কেন? এরকম বোকার মতো প্রশ্ন করলে উত্তর দিতে ইচ্ছা করে না। স্যার, স্যার স্যার করে আমার পিছু পিছু আসবে না। তোমার কাজ শেষ, এখন তুমি আসতে পারো। স্যার। আবির রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করলো চৈতালির দিকে। চৈতালি আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। সুযোগ বুঝে বলল, স্যার, আমি আপনাকে ভালোবাসি। বলে মাঠের দিকে দৌড় দিল। ভালোবাসি কথাটা বলার পরে আবিরের সামনে দাঁড়িয়ে থাকার সাহস হলো না চৈতালির। চৈতালিকে দৌড়াতে দেখে চৈতালির বেস্ট ফ্রেন্ড আফরিন বলল, এভাবে দৌড়াচ্ছিস কেন? সবাই কেমন করে তোর দিকে তাকিয়ে আছে। চৈতালি ভাবলো আফরিনকে কথাটা বলা ঠিক হবে না। স্যারের নামে যদি আজে বাজে কথা বলে। কিছু না রে, আজকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, সেজন্য দৌড়াচ্ছি। আজ আসি, কাল দেখা হবে। বলেই চৈতালি চলে গেল। ইফাত দেওয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কাঁধে কারো স্পর্শ পেয়ে পিছনে তাকালো। রিয়াদকে দেখে মলিন হাসল ইফাত। তোর মন খারাপ ইফাত? পৃথিবীতে সব থেকে কাপুরুষ তো সে, যে নিজের শক্তি নারীর উপরে প্রয়োগ করে। আমারও নিজেকে তাদের মধ্যে একজন মনে হচ্ছে। আমি কি করে একটা মেয়ের গায়ে বিনা কারণে হাত তুললাম? আমার তো কারো গায়ে হাত দেওয়ার অভ্যাস নেই। কতগুলো বছর হয়ে যাচ্ছে আমাদের বিয়ে হয়েছে, আমি ভাই রূপার গায়ে ফুলের টোকাও দেই নাই। যখন খুব রাগ হয় মুখে দু চার কথা শুনিয়ে দিই। খুব আদরের বউ আমার। মেরে নিজের ক্ষতি নিজে করবো নাকি? মেয়েদের মনটা অনেক নরম আর স্বচ্ছ হয় জানিস। মেয়েদের মায়া বেশি। এরা একটু ভালোবাসা পেলেই সব কিছু ভুলে যায়। তুই যদি এর থেকেও বেশি আঘাত করে ভালোবাসে দিস, ও মেয়ে সব কিছু ভুলে যাবে। আল্লাহ তাআলা মেয়েদের মনে এতটা মায়া দিয়েছে, প্রতিটি মেয়ে একদিন মা হবে। আর মা কখনো খারাপ হয় না ইফাত। এমন ভুল আর করবি না। আজকে গিয়ে ভাবির কাছে মাফ চেয়ে নিবি, কেমন? ও মেয়ের সাথে আমি আগে কথা বলতে পারবো না। শোন, মেয়েরা বাঁকা পথে হাঁটবেই, মেজাজ খারাপ হবার মতো উল্টাপাল্টা কথা বলবেই। বাম পাজরের হাড় যেমন বাঁকা, তারাও বাঁকা। তাই তাদের ধৈর্য ধরে মেনে নিলে সুখী হবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মেয়েদের সাথে ভালো ব্যবহার করবে। তাদের বাম পাজরের হাড় হতে সৃষ্টি করা হয়েছে, আর বাম পাজরের হাড় সবচেয়ে বাঁকা হয়। তুমি যদি সোজা করার চেষ্টা করো তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে সর্বদা বাঁকা থাকবে। সুতরাং তাদের সাথে উত্তমপূর্ণ আচরণ করতে হবে। বুখারী শরীফ 3331। আমি ও মেয়ের সাথে কখনো কথা বলবো না। ও মেয়ে ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো। ও মেয়ে করিস কেন? তোর বউ হয়, একটু ভালোবেসে দেখিস। মেয়ে মানুষ ভালোবাসা পেলে তোকে রাজ্যের রাজা করে রাখবে। মেয়েদের ভালোবাসা এতটা গভীর। তার মানে কি বোঝাতে চাস? ছেলে মানুষ ভালোবাসতে জানে না, শুধু মেয়েরাই গভীরভাবে ভালোবাসতে জানে? ছেলেরা গভীরভাবে ভালোবাসতে জানে না? তাহলে ভাবিকে ভালোবেসে দেখা। আমাকে ইচ্ছে করে কথা জেলে ফাঁসিয়ে দিলি, থাকবো না তোর বাসায়। বলে ইফাত চলে যেতে লাগলো। কোথায় যাচ্ছিস? খেয়ে তো যাবি। তোর বাড়ির খাবার তুই খা। বলেই চলে গেল ইফাত। তানহা রান্নাঘরে রান্না করছে, রোকেয়া বেগম পাশে বসে গল্প করছেন। তখনই ইফাত বাসায় প্রবেশ করে। আম্মু, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তানহা, মা যাও ইফাতকে খেতে দিয়ে আসো। আমার রাগ করবেন না, ও ছেলে আমার গায়ে হাত তুলেছে, আমি কিছুতেই ও ছেলেকে খেতে দিতে পারবো না। আপনার ছেলে আপনি খেতে দিন। তানহা, এসব কী কথা মা? রাগ করবেন না, আমি ওনাকে খেতে দিব না। উনি আমাকে মারলেন কেন? এত বড় হয়ে বাচ্চাদের মতো আচরণ করলে হবে? ইফাত তোমার গায়ে বিনা কারণে হাত তুলেছে, এ শাস্তি ইফাত পাবে। তুমি আমাকে একটু সময় দাও।
আমার হাঁটুতে ব্যথা বেড়েছে, তুমি গিয়ে খেতে দাও। তানহা বিরক্ত হয়ে ইফাতের খাবার ব্যবস্থা করতে লাগলো। পাটি পিছিয়ে সব খাবার পাটির উপর রাখলো। ইফাত ফ্রেশ হয়ে এসে মাথা নিচু করে খেতে বসলো। ইফাত খাচ্ছে, তানহা বসে আছে। ইফাদের খাওয়া প্রায় শেষ। তানহা রোকেয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা, আপনার ছেলের কিছু লাগবে নাকি জিজ্ঞেস করেন। আম্মু, তোমার ছেলের বউকে বলে দাও তার জামাইয়ের আর কিছু লাগবে না। তানহা সব খাবার তুলতে শুরু করলো। ইফাত যার আগে বলে গেল, মেয়ে মানুষের এত রাগ ভালো না। না, শুধু ছেলে মানুষ রাগ করবে, মেয়ে মানুষ পানের জলে ভেসে এসেছে বলেই রান্নাঘরের দিকে তেড়ে গেল। এই মেয়ে পারে তো, রাগ দিয়ে রান্নাঘর খেয়ে ফেলবে। রোকেয়া বেগম উঠে নিজের রুমে চলে গেল। তানহা রান্না করছিল। হঠাৎ করে কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। ভাবিমণি, চৈতালি, আমি কাজ করছি, গলা ছাড়ো। আমি তোমাকে একটা কথা বলতে চাই। হেয়ালি না করে যে উদ্দেশ্যে এসেছো আসল কথা বলো। আমার বোনকে আমি ভালো করে জানি, কোনো উদ্দেশ্য ছাড়া আমার বোন আমাকে এত ভালোবাসা দেখায় না। তার মানে তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি না, শুধু প্রয়োজনে তোমাকে ভালোবাসি? আমাকে ভালোবাসো, কিন্তু প্রয়োজনে একটু বেশি ভালোবাসো, যা আমার কাছে অতিরিক্ত মনে হয়। আবির স্যারকে আজকে আমি আমার মনের কথা জানিয়ে দিয়েছি। স্যার সোজা আমাকে না করে দিয়েছে। এখন তুমি আমাকে সাহায্য করবে। না করে দিয়েছে, কাহিনী এখানে শেষ। মরিচিকার পেছনে ছুটে লাভ নেই। এসব বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারলাম না। আমি কিন্তু ভাইয়াকে বলে দিব তুমি প্রতিদিন আমার ফোন থেকে ভাইয়ার ছবি দেখতে আর মুচকে মুচকে হাসতে। প্রতিদিন ভাইয়ার ছবি দেখে দেখে রাতে ঘুমাও। ভাইয়াকে নিয়ে শত শত শব্দ লেখা আছে তোমার ডায়েরিতে। আমি সব কিছু ভাইয়াকে বলে দিব। তানহা দ্রুত চৈতালির মুখ চেপে ধরল। আসতে বলো, তোমার ভাইয়া বাসায় আছে, সব কিছু শুনে ফেলবে। কাউকে না বলে কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া একদম উচিত না। তোমার এই বিষয়টা আমার একদম পছন্দ হলো না। আমি খুব কষ্ট পেয়েছি। রাগ করো না ভাবিমণি, আমি দেখতে চাইনি। একদিন তোমার রুমে গিয়েছিলাম, তুমি ভাইয়ার ছবি বুকে রেখে ঘুমাচ্ছিলে। তোমার ডায়েরি খোলা অবস্থায় বিছানায় পড়েছিল। সেখান থেকে কিছু অক্ষর আমার চোখে পড়ে, তাই কৌতূহল মেটাতে পড়েছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। নিজের রুমে যাও, আমাকে কাজ করতে দাও। চৈতালি মাথা নত করে নিজের রুমের দিকে যেতে লাগলো। কে আবির যে চৈতালির মাথা নষ্ট করে দিয়েছে? বিষয়টা বেশি দূরে যাওয়ার আগে আমাকে জানানো প্রয়োজন বলেই নিজের কাজে মনোযোগ দিল তানহা। রাতে খাবার খেয়ে নিজের রুমে এসে দেখে ইফাত ফ্লোরে পাটি বিছিয়ে তার উপরে কম্বল বিছিয়েছে। উপর থেকে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। নিজেকে মহান প্রমাণ করতে চায় নাকি এই ছেলে? এই শীতের মধ্যে ঠান্ডা মেঝেতে ঘুমাবে? ঢং দেখলে বাঁচি না। আমি ভাই বিছানায় শুয়ে পড়ি। আমি ওনার মতো এত মহান হতে পারবো না। তানহা কেমন জানি উসকুস করছে। ইফাদের জন্য ডায়েরি লিখতে পারছে না। প্রতিদিন এক শব্দ হলেও তানহা ডায়েরিতে লিখে। রোকেয়া বেগমের থেকে অনুমতি নিয়ে ডায়েরিটা কিনে এনেছিল তানহা। একা একা ভালো লাগে না, তাই সময় কাটানোর জন্য ডায়েরি লিখে তানহা। ইফাত ফেসবুকে স্ক্রল করছিল। ইফাদের ফোনে একটু পরপর টুংটাং শব্দ হচ্ছে। তানহা গভীর আগ্রহ নিয়ে আর চোখে দেখার চেষ্টা করছে কে ইফাতকে মেসেজ করছে। খুব করে বলতে ইচ্ছে করছিল, এত রাতে ইফাতকে কে মেসেজ করছে। তোমার অনুপস্থিতিতে যদি তোমার ছবি দেখেও কারো চোখে জল আসে, তাহলে সেই মানুষটাকে ঠকানোর অধিকার তোমার নেই ইফাত। তানহা। অপেক্ষার শেষটা যদি সাদা কাপড়ে হয়, তাহলে ভেবে নিও আমার ভালোবাসা মিথ্যা ছিল না ইফাত। তানহা। ভোরের আজান কানে আসতেই প্রতিদিনের মতো আজকেও তানহার ঘুম ভেঙে যায়। উঠে অজু করে নামাজ পড়ে নেয়। এত সকালে সবাই খায় না। আবার শুয়ে পড়ল তানহা। কিছু ভালো লাগছে না। শুয়ে শুয়ে কালেমা পড়ছিল তানহা। বেশ কিছু সময় অতিবাহিত হবার পর তানহা ডায়েরি নিয়ে বসল। নিজের মনের কথাগুলো ডায়েরিতে যত্ন সহকারে লিখে রাখে। মন খুলে কথা বলার মতো মানুষ নেই তানহার, তাই নিজের মনের কথা শোনার সঙ্গী হিসেবে ডায়েরিকে বেছে নিয়েছে। সবাই বেইমানি করলে ডায়েরি কখনো বেইমানি করবে না। 2 বছর ধরে হাজার হাজার শব্দ লিখে আসছে ইফাতকে নিয়ে। বড্ড বেশি ভালোবাসে তার স্বপ্নের পুরুষ শ্যাম পুরুষকে। আজকেও 2 লাইন লিখে ফেললো ইফাতকে নিয়ে। লেখা শেষ হলে ডায়েরি বন্ধ করে রেখে দিল। বিছানা ঠিক করে রান্নাঘরের দিকে গেল তানহা। তানহার রান্না শেষ হবার আগেই সবাই জেগে উঠেছে। চৈতালি, রোকেয়া বেগম ভোরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায়। ইফাত নামাজ পড়ে না, সেজন্য ইফাতকে বেশি বিরক্ত লাগে তানহার। ভাবি, তাড়াতাড়ি খেতে দাও, আমার ক্লাস আছে। আরও একটু ঘুমাবে, তাহলে ক্লাসে যেতে পারবে দ্রুত।
চৈতালি কোনো কথা না বলে খেতে শুরু করলো। সবাইকে খাবার দিয়ে নিজেও খেতে শুরু করলো তানহা। খাবার শেষ করে সবাই সবার মতো চলে গেল। ইফাত একটা চাকরির খোঁজ করছে। বাসায় বসে থাকতে ভালো লাগছে না ইফাতের। তাছাড়া বেকার ছেলেদের এ সমাজে কোনো মূল্য নেই ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল ইফাত। সারাদিন কাজ করে কোনো রকমে সময় কেটে যায় তানহার, কিন্তু বিকাল থেকে সময় একদমই ভালো যায় না। সবাই সবার মতো থাকে, কথা বলার মতো কেউ নেই। চৈতালি একটু গল্প করে, বেশিরভাগ সময় পড়াশোনা করে আর ফোনের পিছন ব্যয় করে। রোকেয়া বেগম রাতে নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে যায়। ইফাত তো তানহার সাথে কথাই বলে না। এই সময়টুকু তানহার দম বন্ধ হয়ে আসে। বিকেলে নামাজ পড়ে তানহা রোকেয়া বেগমের কাছে গেলেন। আম্মা, রাতে ডিম রান্না করতে বলেছিলেন, কিন্তু বাসায় ডিম নেই, এখন কি করব? ইফাতকে বলো, উনি এখনো বাসায় ফেরেনি। কিছু মনে না করলে আমি সামনের দোকান থেকে কিনে নিয়ে আসবো। আচ্ছা মা, যাও, দেখে শুনে যাবে, কারোর সাথে বেশি কথা বলার দরকার নেই। যাওয়ার সময় আমার থেকে টাকা নিয়ে যাবে। আম্মা, এখনই যাব, রাত হয়ে আসলে আর যেতে পারবো না। রোকেয়া বেগম তানহাকে টাকা দিল। তানহা বেরিয়ে পড়ে। রফিক চাচার দোকানে এসে দেখলো দোকান বন্ধ। তানহা একটু সামনের দিকে এগিয়ে গেল। ইফাত হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল এক ফ্রেন্ডের সাথে। তানহাকে দেখে রাস্তা পার হয়ে তানহার কাছে আসলো। এই মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? মেয়ে মানুষ শাড়ি পরে বের হয়েছে কেন? বোরকা পরে বের হতে পারো না? আমার রাতে ডিম রান্না করতে বলেছে, কিন্তু বাসায় ডিম নেই, তাই নিতে আসছিলাম। আমাকে ফোন দিয়ে বললেই তো হতো, আমি নিয়ে যেতাম। তোমার আসার কি দরকার ছিল? আমাকে 10টা ফোন কিনে দিয়ে রাখছেন যে সেগুলো দিয়ে আপনাকে ফোন দিব। ইফাত চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, কিনে নিয়ে আসো, আর এভাবে বের হবে না। তানহা কোনো কথা বলল না। ইফাত দাঁড়িয়ে আছে। তানহা দোকানের দিকে এগোতে লাগলো। হঠাৎ পিছন থেকে কেউ ইফাতকে ডাক দিল। কি রে, তুই ইফাত না? কতদিন পর দেখলাম। কেমন আছিস? কবে আসলি বিদেশ থেকে? করিম চাচাকে দেখে ইফাত আবারও রাস্তার ওপাশে গেল। আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি, আপনি কেমন আছেন? সোমবারে আসছি আমি। আল্লাহ রাখছে বাবা। ওটা তোর বউ নাকি? জি চাচা, আমার বউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তোর বউটা বাসা থেকে বেশি বের হয় না। ইফাত করিম চাচার সাথে কথা বলছিল। তানহা সামনের দিকে এগোতে গিয়েও থেমে যায়। মুখটা খুশিতে চিকচিক করে উঠেছে। মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে আসলো, আবির ভাইয়া। আবির তানহার দিকে এগিয়ে আসছে। আবির আর সেই আগের আবির নেই। গোলাপি ঠোঁট দুটো নিকোটিনে পুড়ে পুড়ে কালো হয়ে গিয়েছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দেখেই মনে হচ্ছে নিজের যত্ন একদমই নেওয়া হয় না। তানহা খুশি হয়ে আবিরের কাছে গেল। আনন্দিত হয়ে বলল, ভাইয়া কেমন আছো? কবে দেশে আসলে? চেহারার এ কি হাল করেছ? আবির কোনো কথা বলছে না। চোখ দুটো অসম্ভবভাবে লাল হয়ে আসছে। হঠাৎ করেই তানহার গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। আবিরের হঠাৎ আক্রমণে তানহা অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। তানহাকে আরো অবাক করে দিয়ে আবির তানহার গলা চেপে ধরল। বেঈমান কোথাকার! আমাদের খেয়ে আমাদের পরে আমাদের সাথেই বেঈমানি করলি? আমার পরিবার তোকে কিসে কম রেখেছিল? তোর প্রেম করে বিয়ে করতে হলো? আবির খুব শক্তভাবে তানহার গলা চেপে ধরে আছে। তানহার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবিরকে ছাড়িয়ে দেওয়ার জন্য নিজের সর্বস্ব শক্তি দিয়ে চেষ্টা করছে। পুরুষ মানুষের শক্তির সাথে পেরে ওঠা খুব কঠিন। তানহার কাশি উঠে গেল। ইফাত ঝড়ের গতিতে এসে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তানহা কাঁচতে কাঁচতে মাটিতে বসে পড়ল। আবির ইফাতের কলার চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমার আর তানহার মধ্যে আসার? ইফাত আবিরের নাক বরাবর ঘুষি দিয়ে আবিরের কলার চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমার স্ত্রীর শরীরে হাত দেওয়ার? তোর হাত আমি কেটে ফেলবো। তানহা আমার বোন হয়, আমি আমার বোনের সাথে যা ইচ্ছা করতে পারি। তোর বোন আমার ঘরের বউ, ওর সাথে কথা বলতে হলেও তোকে আমার অনুমতি নিতে হবে। শরীরে হাত দেওয়ার আগে 1000বার ভাবতে হবে। তুই আমার সামনে আমারও স্ত্রীর শরীরে হাত দিস? তোর এত বড় কলিজা হয়েছে? তোর কলিজা কিভাবে ছোট করতে হয় তাই ইফাদের ভালো করেই জানা আছে। বলেই দুজন মারামারি শুরু করে দিয়েছে। আশেপাশে সবাই দৌড়ে আসলো, দুজনকে আলাদা করে দিল। তানহা অসহায় দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। চারপাশে লোকজন জড়ো হয়ে গিয়েছে। করিম চাচা বলে উঠল, কে তুমি? তোমার সাহস তো কম না আমাদের এলাকায় এসে আমাদের ছেলের বউয়ের গায়ে হাত দাও? চাচা, এই ছেলের সাথে এত ভালোভাবে কথা বলছেন কেন? এই ছেলে কি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? তানহা আমার বোন হয়, আমাদের ব্যক্তিগত কথা থাকতেই পারে। এই মিয়া, তানহা তোমার বোন হয়, তুমি ভাই হয়ে কিভাবে রাস্তার মধ্যে বোনের গায়ে হাত তুলতে পারো?
তোমার ভেতরে শিক্ষার অভাব আছে। কেমন বোন হয় তোমার তানহা? নিজের বোন বলে তো মনে হয় না। নিজের বোনের গায়ে কেউ এভাবে হাত তুলে? বলি কি, মানুষ চিনো? আমাদের এলাকায় এসে আমাদের মেয়ে বউয়ের গায়ে হাত তুলবে? আমরা ছেড়ে কথা বলবো? 14 শিখের ভাত খেয়ে ছাড়বো। আপনারা এত কথা বলছেন কেন? মেরে হাত পা ভেঙে রাস্তায় ফেলে দিন। আপনারা না পারলে আমাকে বলুন, বলল ইফাদ। তানহা উঠে দাঁড়ালো, ভিড় ঠেলে ভেতরে গেল। সবাইকে উদ্দেশ্য করে বলল, আবির আমার চাচাতো ভাই হয়। ভাই দেশের বাহিরে ছিল। আমি ভাইয়াকে না জানিয়ে বিয়ে করে নিয়েছি তো, সেজন্য ভাইয়া রাগ করছে। তোমার চাচাতো ভাই বুঝলাম, এখন তোমার চাচাতো ভাইকেও বুঝতে হবে তুমি আর তাদের বাড়ির মেয়ে নও, অন্যের বাড়ির বউ হয়ে গেছো। এভাবে যখন তখন যেখানে সেখানে রাস্তার মধ্যে মারতে পারে না। তানহার কথা শুনে ইফাদ রাগ করে বেরিয়ে চলে গেল। তানহা ইফাদের পেছনে পেছনে গেল। তানহা বাসায় আসতেই ইফাদ তানহার 2 বাহু শক্ত করে চেপে ধরে বলল, কে হয় ওই ছেলে তোমার? কিসের এত দরদ ওই ছেলের জন্য? আমার চাচাতো ভাই হয়। আমি কি করে বিশ্বাস করব ছেলেটা তোমার চাচাতো ভাই হয় নাকি অন্য কিছু? বিশ্বাস না হলে আপনি আমার চাচার বাসায় গিয়ে দেখা করে আসতে পারেন। চলো। কোথায়? তোমার চাচার বাসায়। বলেই তানহাকে নিয়ে বেরিয়ে পড়ল। রোকেয়া বেগম অবাক হয়ে দুজনের কাণ্ড দেখছিল। উনি প্রশ্ন করার আগেই দুজন হাওয়ার মতো মিলিয়ে গেল। তানহা আর ইফাদের বাসার দূরত্ব 15 মিনিটের মতো। তানহা গাড়িতে উঠে তার চাচার বাসার ঠিকানা বলল। গাড়িওয়ালা যথাসময়ে তানহাদের চাচার বাসার সামনে পৌঁছে দিল। তানহা বাসার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছে। কলিং বেল চাপ দিবে কিনা ভেবেই সময় পার করে দিচ্ছে। ইফাদের ধমকে চমকে উঠল তানহা। কি হলো? এখানে সারাদিন দাঁড়িয়ে থাকবে নাকি? তানহা কলিং বেল চাপ দিতেই হাসনা বেগম এসে দরজা খুলল। তানহাদের দেখে প্রচুর অবাক হন। মুখে প্রকাশ করলেন না, মুখে হাসি রেখে বলল, আরে তানহা, তুই ভেতরে আয়। তানহা আর ইফাত ভেতরে প্রবেশ করলো। আবির বাসায় আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে। হাত পা হালকা কেটে গিয়েছে, মাথায় একটু আঘাত পেয়েছে। আবির ইফাত আর তানহাকে দেখে শান্ত হয়ে বসে আছে। মাহতাব সাহেব ছেলেকে ওষুধ লাগিয়ে দিচ্ছিলেন। তানহা আর ইফাতকে দেখে বললেন, তুমি ইফাত না? জি আঙ্কেল। এই ছেলেটা কি আপনার ছেলে? মানে তানহার চাচাতো ভাই, তাই তো? হ্যাঁ বাবা, আবির আমার ছেলে, তানহার ভাই। দাঁড়িয়ে আছো কেন? বাবা বসো। না আঙ্কেল, আজ আর বসবো না। একটা কথা বলতে এসেছি, কিছু মনে করবেন না। আপনার ছেলের শিক্ষার প্রচুর অভাব আছে। তা না হলে রাস্তার মধ্যে অন্যের বাড়ির বউয়ের গায়ে হাত তুলে? তানহার ভাই বলে আজকে বেঁচে গিয়েছে। একই ভুল যদি দ্বিতীয়বার করে তাহলে আপনার ছেলের হাত আমি টুকরো টুকরো করে ফেলবো। বলেই তানহাকে নিয়ে বেরিয়ে আসলো ইফাত। তুমি তানহাকে মেরেছ? তোমার সাহসের তারিফ করতে হয়। মেরেছি, বেশ করেছি। দরকার পড়লে আরও মারবো। তানহাকে অন্য কারো পাশে সহ্য হয় না আমার। আমি তানহাকে একদম মেরে ফেলবো। নিজের সীমা অতিক্রম করো না আবির। মেয়েটাকে ভালো থাকতে দাও। একবার তোমার মা মেয়েটার জীবন নষ্ট করেছে, এখন তুমি মেয়েটার জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছ। মানুষের জীবনে বিয়ে কতবার হয়? 2 বিয়ে করা নারীকে সমাজের মানুষ ভালো চোখে দেখে না। তুমি ছেলে, তোমার শরীরে কলঙ্ক লাগলে তা সময়ের সাথে মিলিয়ে যাবে, কিন্তু তানহা একটা মেয়ে। তানহার শরীরে কলঙ্কের দাগ পড়লে সারা জীবন তার বয়ে বেড়াতে হবে। তানহার আশা ছেড়ে দাও, নিজের জীবন নিয়ে ভালো থাকো। তোমার জ্ঞান তুমি রাখো, আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। তানহাকে আমার যে কোনো মূল্যে চাই। দরকার পড়লে আমি ওর সংসার ভেঙে দিব। আমাকে রাগিও না আবির, ফলাফল ভালো হবে না। তুমি তানহাকে এত ভালোবাসো, তানহার প্রতি এত দরদ দেখাচ্ছ, তাহলে আমার মুখ খুলতে বাধ্য করো না। তুমি হেরে যাবে। আমি থাকতে তোমাকে আর তোমার মাকে মেয়েটার জীবন নষ্ট করতে দিব না। বলেই চলে গেল মাহতাব সাহেব। তানহা বাসায় এসে সোজা ছাদে চলে গেল। চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং। একতলার ছোট ছাদের উপরে বসে তানহা কান্না করছে। গলায় হাত দিতে ব্যথা অনুভব করলো তানহা। আমার আবির ভাই বদলে গিয়েছে। আমার আবির ভাই আগের মতো নেই। আমি আবির ভাইকে চিনি না। চাচি আমার গায়ে হাত তুললে যে আবির ভাই পুরো বাসায় ভাঙচুর করে শেষ করে ফেলতো, সে আবির ভাই আজ আমাকে মারলো। আমি তাদের সাথে কিভাবে বেইমানি করলাম? শুধু শুধু আমার নামে কেন মিথ্যা অপবাদ দিল? দীর্ঘশ্বাস ছাড়ল তানহা। চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। পাশে কারো উপস্থিতির টের পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। ইফাতকে দেখে বেশ অবাক হলো তানহা। ইফাত নরম কণ্ঠে বলল, বেশি ব্যথা পেয়েছ? তানহা 2 দিকে মাথা নাড়িয়ে বোঝালো, না, সে ব্যথা পায়নি। এভাবে কান্না করছো কেন? আমার আবির ভাই এমন ছিল না। আমি বিশ্বাসই করতে পারছি না আবির ভাই আমাকে মারতে পারে। এত আবির ভাই করছো কেন? নিজের স্বামীর সামনে অন্য পুরুষের নাম নিতে হয় না কেন?
ইফাত কোনো উত্তর না দিয়ে উঠে চলে যেতে লাগলো। তানহা পিছু ডাকলো, শুনুন। ইফাত ভ্রু কুঁচকে তাকালো, তানহার দিকে চেয়ে আছে। তানহা কি বলতে চায় তা শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আপনি আর প্রবাসে যাবেন না, দেশে থেকে কিছু একটা করবেন। আমি কেন প্রবাসে যাব না? তানহা ইফাদের মতো কোনো উত্তর না করে নিচে নেমে আসলো। ইফাত ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল। মাথা চুলকিয়ে সেও নিচে নেমে আসলো।